বৈধ নথিপত্র না থাকায় মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে 400 বাংলাদেশিকে আটক করেছে মালয়েশিয়ান পুলিশ। গেল রাতে অপারেশন বেলাঞ্জা নামের এক অভিযানে রাজধানীর নাইট লাইফ হাব বুকিং বিনতাং থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মোট সংখ্যা 770। এদের মধ্যে 370 জন মিয়ানমারের, ভারতসহ অন্যান্য দেশের নাগরিকরা রয়েছেন। বুকিত বিনতাং মূলত পর্যটকদের জন্য পছন্দের এলাকা এবং সেখানে পুলিশ 2 ঘন্টা ধরে লকডাউনের মতন ঘিরে রেখে অভিযান পরিচালনা করে। কেউ ছাদে, কেউ বাথরুমে, কেউ বা টেবিলের নিচে পালিয়েও আটক হওয়া থেকে রক্ষা পাননি। মালয়েশিয়ান পুলিশ বলছে তারা 2 ঘন্টার অভিযানে মোট 445 জনকে তল্লাশি করে এর মধ্যে 1600 জন বিদেশি এবং 845 জন স্থানীয় নাগরিক ছিলেন। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে মালয়েশিয়ান পুলিশ। বিষয়টি নিয়ে আরেকটু বিস্তারিত জানতে চাই, মালয়েশিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তফা ইমরান রাজু। মোস্তফা ইমরান রাজু, একটু ঘটনাটা শুরু থেকে জানতে চাই। মানে এই অভিযানটা যে পরিচালিত হবে, কোনো রকমের আগে থেকে সতর্কতামূলক বা নিজেদের কাগজগুলো সংশোধন করে নেওয়ার জন্য কোনো সুযোগ দেওয়া হয়েছে কিনা, এবং আটককৃত বাঙালিদের সংখ্যা বলা হচ্ছে 400, সংখ্যাটা বেড়েছে কিনা, তাদেরকে কোথায় রাখা হয়েছে এবং বাংলাদেশি দূতাবাসের কর্তৃপক্ষ কি বলেছে সবশেষ আপনাদেরকে? আসলে আপনি যেমনটি বলছিলেন যে আগে থেকে এটা জানা গিয়েছে, আসলে এই ধরনের অভিযান কিন্তু আগে থেকে জানার কোনো সুযোগ নেই। তবে ভারতের যে অবৈধ অভিবাসী বিরোধী অভিযান, এটা কিন্তু বছর জুড়ে চলে। তবে সাধারণত পর্যটক নির্ভর এলাকাগুলোতে কিন্তু এই ধরনের অভিযান চালানো হয় না, ছোট ছোট আকারে চালানো হয়। এর আগে আমরা দেখেছি যে সারা বছর জুড়ে যেটা চলে নিয়মিত অভিযান, কিন্তু এই ধরনের এই অভিযানটাকে বলা হচ্ছে যে সাঁড়াশি অভিযান। এবং আমার গেল 10 বছরে আমি দেখি নাই যে বুকিত বিনতাং এরিয়াতে এই ধরনের কোনো অভিযান চালানো হয়েছে। তো এটাকে আসলে একেবারে সাঁড়াশি অভিযান কেউই এখান থেকে যেতে পারেনি। একেবারে ব্যবসায়ী থেকে শুরু করে একেবারে এমনকি স্থানীয়দেরকে কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, আটক করা হয়েছে, তাদের কাগজপত্র যাচাই বাছাই করা হয়েছে। তো ইমিগ্রেশন বলছে যে আজকে যে বিজ্ঞপ্তিটা দিয়েছে বলছে যে আগে থেকে তারা এ ধরনের একটা পরিকল্পনা নিয়ে এগোচ্ছিলেন এবং ধারাবাহিক অভিযোগ ছিল যে বুকিত বিনতাং এরিয়াতে নানা ধরনের অপকর্মে লিপ্ত হচ্ছে অভিবাসীরা। এরই ভিত্তিতে কিন্তু এই অভিযানটা চালানো হয়েছে। তো যখন 7:30 নাগাদ এই অভিযানটা পরিচালিত হচ্ছিল বা শুরু হচ্ছিল, আমি কিন্তু সেই শুরুর ঘটনায় কিন্তু আমি ওখানে ছিলাম। এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছিল পুরো এলাকায় এবং সবাইকে কিন্তু বলা হয়েছিল যে যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকার জন্য, সেখান থেকে মুভ না করার জন্য। তো এটি নিয়ে হাই কমিশন কিন্তু এখনো পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি দেয়নি। সাধারণত এই মানুষদেরকে ধরে নিয়ে যাওয়ার পর আরো একবার কিন্তু তাদের নথিপত্র যাচাই বাছাই করা হয়। সেখানে যাচাই বাছাই করার পরের তাদের বিরুদ্ধে কার বিরুদ্ধে কি অভিযোগ আনা হবে সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু তাদের বিচার শুরু হবে এবং বিচারের পর সাজার পরে হ্যাঁ, এক্ষেত্রে ইমরান রাজু একটু বলবেন, মানে যাদেরকে আটক করা হলো দ্বিতীয়বার হয়তো কাগজগুলো আবার যাচাই করা হবে, কিন্তু তারপর আসলে কি হবে? সেখানকার কারাগারে রাখা হবে নাকি বাংলাদেশে বা নিজ নিজ দেশে আসলে ফেরত পাঠানো হবে? না, অবশ্যই এখানকার কারাগারে রাখা হবে। এখানে যাচাই বাছাই করার পর তাদেরকে ক্যাম্পে পাঠানো হয়। ক্যাম্পে পাঠানোর পর তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয় সেই অভিযোগের ভিত্তিতে তাদেরকে আদালতে তোলা হবে। আদালত সিদ্ধান্ত দিবে যে কাকে কত মাস বা কত বছর শাস্তি দেওয়া হবে, কত টাকা জরিমানা করা হবে। এসব শাস্তির পর তাদেরকে ক্যাম্পে রাখা হয়। সেই ক্যাম্প থেকে তাদেরকে কিন্তু দেশে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। অনেক ধন্যবাদ। নিশ্চয়ই পরবর্তীতে আরও কথা হবে। এবং আমরা দেখতে পাচ্ছিলাম আপনার মাধ্যমে যে ছবিটা আপনি দেখাচ্ছিলেন যে সেখানে আসলে অভিযানটা চলেছে, পুলিশের আসলে যে নিয়মিত ইউনিফর্ম সেই ইউনিফর্মও ছিল না, সিভিল পোশাকে আসলে তারা অভিযানটা চালিয়েছেন। অনেক ধন্যবাদ। নিশ্চয়ই পরবর্তীতে আরও কথা হবে, আরও আপডেট জানবো আপনার কাছ থেকে। মোস্তফা ইমরান রাজু আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন মালয়েশিয়া থেকে। যে অভিযান চলেছে, যে অভিযানে আসলে 400-এরও বেশি বাংলাদেশিকে বৈধ নথিপত্র না থাকার কারণে আটক করা হয়েছে, সেই খবরাখবর আমাদেরকে জানাচ্ছিলেন। ডাকসু নির্বাচন প্রসঙ্গ, ডাকসু নির্বাচন স্থগিত করে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদনের ওপর আপিল বিভাগে শুনানি হবার কথা রয়েছে আজ। মঙ্গলবার প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি হওয়ার কথা থাকলেও তা হয়নি। এর আগে সোমবার এই নির্বাচন স্থগিত করে দেয়া হাইকোর্টের কমিটিতে থাকা SM ফরহাদের শিবির সমর্থিত প্যানেল থেকে নির্বাচন করার অভিযোগ এনে রিট করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। ওতে ফরহাদের প্রার্থিতা বাতিলের আবেদন করা হয়। এই রিটের শুনানি শেষে ডাকসু নির্বাচন 30 অক্টোবর পর্যন্ত স্থগিত করে রুল জারি করে দেয় উচ্চ আদালত। তবে ওই আদেশের পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী চেম্বার আদালতে আপিল আবেদন করেন। ফলে 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন পরিচালনায়
বাধা নেই, সেই লক্ষ্যেও চলছে প্রচার। বলছিলাম, ডাকসু নির্বাচন স্থগিত করে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদনের ওপর যে আপিল বিভাগের শুনানি সেটা হওয়ার কথা রয়েছে। আদালত এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকবি সৈকত সাদিক। সৈকত, আমরা তো এটুকু অন্তত আশাবাদ শুনছিলাম শিক্ষার্থীদের পক্ষ থেকে যে 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হবে, এখানে কোনো সংশয় নেই। কিন্তু আদালতের বিষয়টা একটু জানতে চাই, আসলে শুনানির কি আপডেট এবং আইনজীবীদের কারা কারা অংশ নিচ্ছেন শুনানিতে, এবং আজকের ডিসিশনটা এমন হতে পারে কিনা যে 9 তারিখে নির্বাচন অনিশ্চয়তায় পড়তে পারে। আপনাকে শুরুতেই জানাই, গত সোমবার যেদিন এইটা হাইকোর্টে শুনানি হলো বিচারপতি হাবিবুল গনির হাইকোর্ট ডিভিশন বেঞ্চে, ওই দিন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী বাম জোটের একজন প্রার্থী ফাহমিদা আলম, তিনি যে রিটটা করেছিলেন ওই রিটে কিন্তু তিনি এই ডাকসুর যে নির্বাচন সেটা কিন্তু তিনি স্থগিত চাননি। তিনি চেয়েছিলেন যে জামাত সমর্থিত যে প্যানেলটি রয়েছে, শিবির সমর্থিত প্যানেলের যে জিএস প্রার্থী SM ফরহাদ, তিনি যেহেতু নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের সদস্য ছিলেন বিশ্ববিদ্যালয় হল কমিটিতে, পরে তিনি এখন এই শিবির প্যানেলে নির্বাচন করছেন। সেই অভিযোগ তুলে কিন্তু তার প্রার্থীতা বাতিল চেয়েছিলেন। যেহেতু ওই দিন দীর্ঘ শুনানি হয়েছিল, দীর্ঘ শুনানি শেষে দুই পক্ষেরই শুনানি করেছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আইনজীবী শিশির মনির এবং রিটকারীর পক্ষের যে আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া, তারা দুজন শুনানির পরে বিচারপতি হাবিবুল গনি বলেছিলেন যেহেতু এখানে আরও অনেক বিষয় রয়েছে, আরও পক্ষের শোনা দরকার, এবং এইগুলা যেহেতু ডাকসু নির্বাচনী ট্রাইব্যুনাল, সেখানেও অনেক বিষয় শুরু হওয়া দরকার। এই সব বিষয় বলার পরে কিন্তু তিনি 30 অক্টোবর পর্যন্ত এই নির্বাচনটা স্থগিত করেছিলেন। কিন্তু পরে দেখা গেল কি একটা নাটকীয়তা, 1 ঘন্টার ব্যবধানেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী যখন চেম্বার আদালতে ছুটে গেলেন, সেখানেই তিনি কিন্তু লিখিত আবেদনের মাধ্যমে এই হাইকোর্টের আদেশটা স্থগিত করলেন। তারপরে আমরা যতটুকু জানতে পেরেছিলাম যে গতকালকে হয়তো চেম্বার আদালত সেটা আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠাবেন বা সেখানে শুনানি হবে। তিনি সেটা গতকালকে চেম্বার আদালত ফারাহ মাহবুব বিচারপতি সেটা পূর্ণাঙ্গ বেঞ্চে আপিল বিভাগে পাঠিয়েছেন। সেটা কিন্তু আজকে কার্যতালিকায় 1 নম্বরেও ছিল। যেহেতু এখানে একজন সিনিয়র আইনজীবী সুপ্রিম কোর্টের তিনি মারা যাওয়ায় তার জানাজা সকালে থাকে, এটা বেলা 11টায় নির্ধারণ করা হয়েছে। এখন এই 11টা বাজে আজকে এখন শুনানি শুরু হবে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন যে 7 সদস্যের আপিল বেঞ্চ, সেখানে এখন পুরো শুনানি হবে। যেহেতু এই শুনানিতে এখন নির্ধারিত হবে ডাকসু নির্বাচন কি আবার হাইকোর্টের যে আদেশ, হাইকোর্ট যে স্থগিত করলো চেম্বার আদালত, সেটা আবার সে আদেশ স্থগিত করলো। এখন হাইকোর্টের আদেশ কি বহাল রাখবেন না তিনি রিট খারিজ করবেন, সেই বিষয়ে কিন্তু দীর্ঘ শুনানি এখন হবে। সেখানে কিন্তু পুরো বিষয়টি সুরাহা হবে। যেহেতু 9 তারিখে নির্বাচন হবে, নির্বাচনের খুব বেশি দিন বাকি নেই। তবে এই বিষয়গুলো আজকের এই শুনানির পরে কিন্তু আমরা পরবর্তী সংবাদে রাকিব জানিয়ে দিতে পারবো যে আজকে সুপ্রিম কোর্ট বা সর্বোচ্চ আদালত এই ডাকসু নির্বাচন নিয়ে কী সিদ্ধান্ত নিল, নির্বাচন কি হবে বা নির্বাচন কি হাইকোর্টের আদেশ স্থগিত থাকবে, এই বিষয়গুলো আমরা পরবর্তী সংবাদে জানিয়ে দিতে পারবো। রাকিব, অনেক ধন্যবাদ। ডাকসু নির্বাচনের ক্ষেত্রে যেই শুনানিটা হবে সেই শুনানিটা নিশ্চয়ই একটু পরে শুরু হওয়ার কথা রয়েছে, সেই আপডেটটা জানবো। তবে সেই শুনানি হতেও আমরা জানি যে ডাকসু নির্বাচনের যে ক্যাম্পেইন, যে প্রচারণা, সেটা তো চলছে। আমি একটু যুক্ত হতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে চাই। সহকর্মী রায়হান কবির আছেন, তার কাছ থেকে একটু আপডেট জেনে আসি। রায়হান, অনেকটা সময় পার হয়েছে এবং স্বভাবতই হাইকোর্টের আদেশের দিকে তাকিয়ে আছেন শিক্ষার্থীরা, কিন্তু প্রচারণাতে থেমে থাকার সেই সুযোগটা নেই। ব্যস্ত সময় কোন প্যানেল কিভাবে পার করছে একটু জানতে চাই। ক্যাম্পাসের পরিবেশটা কেমন এবং হাইকোর্টের শুনানির যে প্রভাব, সেই প্রভাবটা আসলে ক্যাম্পাসে কেমন দেখছেন আপনি? প্রথম দিনগুলোর মতোই প্রচারণা চলছে। আমার পিছনেই ঠিক ছাত্র দলের যে মনোনীত প্যানেল রয়েছে, প্যানেলের যারা সদস্য রয়েছেন এবং তাদের শুভাকাঙ্ক্ষী রয়েছেন, তারা প্রচারণা চালাচ্ছেন সকাল থেকেই। শুনানির রায় যেটাই আসুক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা বলছেন যে কোনো মূল্যেই তারা 9 তারিখে যে নির্বাচনটি রয়েছে সেটা 9 তারিখেই যেন অনুষ্ঠিত হয়, এবং তারা সেই দাবি নিয়ে প্রয়োজনে আরও বড় কোনো সংগ্রামে আসবেন, কোনো বড় আন্দোলন গড়ে তুলবেন। এবং আমরা প্রচারণা নিয়ে এবং শুনানি নিয়ে একটু তাদের কাছে জানতে চাবো যে আসলে তারা এই আজকে যে ডাকসু স্থগিত আদেশের যে ফাইনাল শুনানি, এই শুনানির রায় যেমনই আসুক, আসলে আপনারা কি চান? আসলে যে ডাকসু যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র ছাত্র সমাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই 9 তারিখ বোর্ডের মাধ্যমে এটা রায় দিবে। যারা যেই গোষ্ঠী এই ডাকসু নিয়ে ষড়যন্ত্র করছে, আমরা শিক্ষার্থীরা এটা প্রতিহত করব। 9 তারিখে অবশ্যই ডাকসু হতে হবে। সবচেয়ে বড় কথা আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের মধ্যে এটা ডাকসু নিয়ে যে উৎসুক রয়েছে, শিক্ষার্থীরা এই আমাদের এই কার্যক্রমকে খুব সুন্দরভাবে গ্রহণ করছে। সেজন্য আমি মনে করি 9 তারিখ অবশ্যই ডাকসু হতে হবে, এর কোনো বিকল্প নেই।
আপনাদের প্রচার প্রচারণা কেমন চলছে? আলহামদুলিল্লাহ আমাদের প্রচারণা খুব সুন্দরভাবে চলছে। যদিও এই আপনার এই আদেশ এবং স্থগিত এগুলো নিয়ে কিছুটা প্রচার ব্যাঘাত ঘটেছে, তারপরেও আমরা আমাদের প্রচারণা চালিয়ে যাচ্ছি। শিক্ষার্থীদের কাছ থেকে খুব সাড়া পাচ্ছি আমরা। ধন্যবাদ আপনাকে। রাকিব, যেমনটি শুনছিলেন আসলে আদেশটার কারণে একটু ব্যাঘাত ঘটলেও তারা তাদের প্রচারণা ফুল দমে চালিয়ে যাচ্ছেন। এরকম বাকি যতগুলো প্যানেল রয়েছে তারাও তাদের প্রচারণা বিভিন্ন জায়গায় চালিয়ে যাচ্ছে। এই ছিল সর্বশেষ। হ্যাঁ, এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রার্থীরা মোটামুটিভাবে আত্মবিশ্বাসী যে 9 তারিখে নির্বাচন হবে, যে কোনো মূল্যেই তারা সেটা দেখতে চান এবং সেটা মাথায় রেখে প্রচারণা চালাচ্ছেন। অনেক ধন্যবাদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী এবং এলাকাবাসীর সংঘর্ষের ঘটনা উদ্ভূত পরিস্থিতি মোকাবেলার জন্য গতকাল 563তম সিন্ডিকেট সভা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং এই সভায় 13টি সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার রাত 8:30টার দিকে উপাচার্যের সম্মেলন কক্ষে সাংবাদিকদের উদ্দেশ্যে সিন্ডিকেট সদস্য সচিব অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম সিন্ডিকেটে গৃহীত সিদ্ধান্তগুলো উপস্থাপন করেন। ওই সভায় সংঘর্ষের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি সংঘর্ষে আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা সেবা প্রদান এবং এর ব্যয়ভার বহন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করবে এবং এই ঘটনায় আহত শিক্ষার্থীদের একটি তালিকা প্রস্তুত করা হবে। বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারকে আধুনিকায়নের লক্ষ্যে দ্রুততর সময়ের মধ্যে 2টি অ্যাম্বুলেন্স ক্রয় এবং 50 শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতালে রূপান্তরের জন্য ডিপিপি প্রণয়ন করে সরকারের নিকট দাখিলের সিদ্ধান্ত সহ মোট 13টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিন্ডিকেট সভা হলেও এখন পর্যন্ত স্বাভাবিক ক্লাস কার্যক্রমে ফেরেনি অধিকাংশ শিক্ষার্থীরা। আর 4 তারিখ পর্যন্ত বন্ধ রয়েছে পরীক্ষা কার্যক্রম। ওদিকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় জারি থাকা 144 ধারা উঠিয়ে নেওয়া হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজকের পরিস্থিতি জানতে চাই, যুক্ত হচ্ছে সহকর্মী মাহফুজ শুভ্র। মাহফুজ শুভ্র, আমরা 13টা সিদ্ধান্তের কথা শুনলাম সিন্ডিকেট সভায় এবং এই 13টা সিদ্ধান্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ বোধহয় বিচার বিভাগীয় একটা তদন্ত কমিটি তৈরি করা। কোনো ডেডলাইন দেওয়া হয়েছে কিনা, পাশাপাশি একটু বলবেন যে কারণে এত কিছু হচ্ছে সেই কারণটার সমাধান কতটা করা গেল, অর্থাৎ এলাকাবাসী এবং শিক্ষার্থীদের মধ্যে আস্থার জায়গাটা ফেরানো গেল কিনা এবং ক্যাম্পাসে কতটা নিরাপত্তা আছে এখন পর্যন্ত? বিগত শনিবার দিবাগত রাতে একটি সংঘর্ষের ঘটনা ঘটে এক নারীকে হেনস্থা করার অভিযোগে, এবং সেই ঘটনার জের ধরে পরের দিন রবিবার কিন্তু এই সংঘর্ষের ঘটনা কিন্তু আরো বৃদ্ধি পায় এবং এই ঘটনায় কিন্তু প্রায় 4 শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু বিশ্ববিদ্যালয় উত্তপ্ত একটা পরিস্থিতি বিরাজ করেছিল এবং আমরা দেখেছি সেখানে সেনাবাহিনী তারপরে হলো যৌথ বাহিনীর কিন্তু টহল ছিল। পাশাপাশি এর পার্শ্ববর্তী এলাকায় কিন্তু 144 ধারা জারি ছিল, যেটি গতকাল রাত 12টার পরে সমাপ্ত হয়েছে। বর্তমান পরিস্থিতি যদি বলতে চাই সেক্ষেত্রে হলো বর্তমানে কিন্তু শিক্ষার্থীরা ক্যাম্পাসে খুবই কম আছেন এবং আমার ক্লাস কার্যক্রম চালু রয়েছে। তারপর আমরা ক্লাসগুলোতে গিয়ে কিন্তু শিক্ষার্থীদের তেমন কোনো উপস্থিতি আমরা দেখিনি। আমরা সমাজবিজ্ঞান অনুষদে এসেছিলাম, সেখানে দেখেছি যে শিক্ষার্থীদের সংখ্যা একেবারেই নগণ্য, 2-1টি ক্লাস হলেও বাকি ক্লাসগুলোতে ধরছে না। তবে শিক্ষার্থীরা কিন্তু যে আতঙ্কের কথা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে, সেই সংঘর্ষের ঘটনা কিন্তু তারা এখন পর্যন্ত আতঙ্কিত রয়েছে। কারণ সেখানে যেই স্থানটাতে আসলে সংঘর্ষের ঘটনা ঘটেছে সেখানে শিক্ষার্থীদের মেস রয়েছে, কিন্তু সেখানে শিক্ষার্থীরা কিন্তু এখন পর্যন্ত পৌঁছাতে পারছে না। পাশাপাশি যদি আমি একটু বলে রাখি যে আপনি যেটি কথা বললেন যে আসলে শিক্ষার্থীদের সাথে এবং এলাকাবাসীর সাথে সম্প্রীতির যে ব্যাপারটা, সে বিষয়ে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রথমে একটি 21 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছিল। তবে সেই কমিটির সিদ্ধান্ত এখন পর্যন্ত আসলে আমরা জানতে পারিনি। তবে আমরা দেখেছি গতকালকে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের উপর হামলাকারীদের বিরুদ্ধে মামলা করে, সেখানে 95 জনের নাম উল্লেখ করে মামলা করা হয়। পাশাপাশি 1000 জনকে অজ্ঞাত নামে মামলা করা হয়। আমরা দেখেছি গতকালকে মামলা করা হলেও এখন পর্যন্ত কিন্তু আসলে কোনো মামলার কোনো কাউকে গ্রেফতার অথবা কাউকে আটক করার খবর কিন্তু আমাদের কাছে এখন পর্যন্ত আসেনি। পাশাপাশি বিশ্ববিদ্যালয় যদি বর্তমান পরিস্থিতির কথা বলি, শিক্ষার্থীরা কিন্তু কিছুটা আতঙ্কিত রয়েছে এবং অধিকাংশ শিক্ষার্থী এখন পর্যন্ত ক্লাস কার্যক্রমে ফিরে আসছেন না। পাশাপাশি হলো কেউ বলছে যে তাদের বন্ধু বান্ধব ইতিমধ্যে বাড়িতে চলে গেছে, ক্যাম্পাসের পরিস্থিতি যদি স্বাভাবিক হয় তখন আবার তারা ক্যাম্পাসে ফিরবেন। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাকিব, এই ছিল আমার কাছে সর্বশেষ। অনেক ধন্যবাদ মাহফুজ শুভ্র। একটা ধারণা পেয়ে গেলাম আপনার কাছ থেকে এবং এরপরে যখন আসবো তখন আসলে শিক্ষার্থীদের কথাটাও একটু আপনার মাধ্যমে জানার চেষ্টা করব যে তারা আসলে কতটা ক্যাম্পাসে নিরাপদ বোধ করছে এবং আর কি চায় তারা আসলে। অনেক ধন্যবাদ। যুক্ত হওয়ার জন্য সহকর্মী মাহফুজ শুভ্র আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আপডেট আমাদেরকে জানাচ্ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অর্থাৎ রাকসু নির্বাচনের খবর জানতে চাই সহকর্মী রাশেদুল্লাহ ক্রুশো আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন।
রুশো, একটু আপডেট জানাবেন, মানে রাকসু নির্বাচন নিয়ে তো আমরা নানা ধরনের নাটকীয়তা দেখতে পাচ্ছি। কিছুদিন আগে আমরা ছাত্র শিবির এবং ছাত্র দলের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন দেখলাম। ছাত্র দলের পক্ষ থেকে বলা হচ্ছিল প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোট প্রদানে একটা সুযোগ দিতে হবে, এবং ছাত্র শিবির আসলে ছবিসহ ভোটার তালিকা চাই, নানা কিছু। আজকে আসলে ছবিটা কেমন দেখেছেন, কতজন মনোনয়নপত্র নিল, সেগুলো যাচাই বাছাই প্রক্রিয়া, পরবর্তী ধাপগুলো একটু জানাবেন রুশো। রাকিব, আজকের চিত্রটি কিন্তু একটু ভিন্নই বলা যেতে পারে, কারণ যেই বিষয়টি নিয়ে আপনি যেমনটি বলছিলেন যে ছাত্রদল দাবি করে আসছিল যে প্রথম বর্ষের শিক্ষার্থীরা যেন ভোটার হিসেবে তারা অংশ গ্রহণ করতে পারেন। গতকাল কিন্তু কমিশন এই সিদ্ধান্তটি নিয়েছে, এবং কমিশন কিছুক্ষণ আগেও আমি প্রধান রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে প্রায় 4000 মতো যেই প্রথম বর্ষের শিক্ষার্থী তাদের আসলে যে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা এবং তাদের হল অ্যাটাচমেন্ট করা, এগুলো সবগুলো যখন তারা মনে করেছেন যে না করতে পারবেন এই স্বল্প সময়ের মধ্যে, এরপরে কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার হিসেবে শুধু না, তারা নির্বাচনে চাইলে অংশ নিতে পারবেন। আমি এখন একটু কথা বলতে চাই একজন প্রথম বর্ষের শিক্ষার্থীর সাথে। রাকিব, তিনি আসলে প্রথম বর্ষের শিক্ষার্থীরা ক্যাম্পাসে তাদের যদি সেই হিসেবে যদি বলি যে তারা কিন্তু 15 থেকে 16 দিন তারা ক্যাম্পাসে যাওয়া আসা করছেন, এর মাঝে তাদের হাতে রাকসুর ফর্ম। আমি একটু অনুভূতি জানতেই চাইবো যে আপনারা তো একেবারেই নবীন শিক্ষার্থী, ক্যাম্পাসে রাকসুর মতো একটি জায়গায় আপনারা প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন, কেমন লাগছে অনুভূতি? জি ধন্যবাদ। দেখেন, আমাদের মাত্র 15 দিনের ক্যাম্পাস, এই ক্যাম্পাসে এসে যখন আমরা এই বহুল আকাঙ্ক্ষিত রাকসুতে অংশগ্রহণের সুযোগ পাচ্ছি, ভোটাধিকারের সুযোগ পাচ্ছি, সেটা আমরা মনে করি এটা অনবদ্য একটি সিদ্ধান্ত। সেজন্য প্রশাসনকে ধন্যবাদ জানাই এবং যৌক্তিক আন্দোলনের মাধ্যমে যারা এটা করেছে তাদেরকে ধন্যবাদ জানাই। দেখেন, জুলাই পরবর্তী বাংলাদেশে আমরা এমন একটি ক্যাম্পাস নির্মাণ করতে চাই যেই ক্যাম্পাসে র্যাগিং থাকবে না, ট্যাগিং থাকবে না, কোনো ধরনের সন্ত্রাস থাকবে না। শিক্ষাবান্ধব একটি ক্যাম্পাস বিনির্মাণের লক্ষ্যে আমরা মূলত কাজ করতে চাই। ধন্যবাদ। রাকিব, শুনছিলাম যে তারা একটি শিক্ষা বান্ধব ক্যাম্পাসের লক্ষ্যে তারা কাজ করতে চান। আমি একটু যদি তথ্য দিয়ে দিতে চাই আপনাকে, যে আজকে এখন পর্যন্ত আমরা দেখেছি যে 2 জন মনোনয়ন সংগ্রহ করেছেন, এবং রাকসু এবং সিনেট প্রতিনিধি মিলিয়ে আজকে আমরা দেখেছি এখন পর্যন্ত আমরা মোট 422 জন মনোনয়ন উত্তোলন করেছেন, সেই তথ্য কিন্তু আমরা জানতে পেরেছি। এবং এই যে নবীন যে শিক্ষার্থী তাদেরকে যুক্ত করার পরে ভোটার সংখ্যা প্রায় 29,000 এর কাছাকাছি চলে এসেছে, এটিও কিন্তু নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে। এখন নির্বাচন কমিশন যেটি বলছে তাদের কাছে একটি বড় চ্যালেঞ্জ অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু একটি নির্বাচন অনুষ্ঠিত করা। এবং এই আপনি যেমনটি শুরুই করেছিলেন যে বারবার নাটকীয়তার মধ্য দিয়ে নির্বাচনের তফসিল পুনর্বিন্যাস হচ্ছে, একের পর এক ঘটনা ঘটছে, তারা চান যে আর কোনোভাবেই তফসিলের জন্য জি, তার মানে বোঝা গেল বেশ জমজমাট হতে যাচ্ছে আসলে এই রাকসু নির্বাচন, কারণ 29,000-এর উপরে ভোটার, 122টা মনোনয়নপত্র এখন পর্যন্ত আসলে নেওয়া হয়েছে। নিশ্চয়ই এরপরে যখন আসবো আপনার কাছে তখন প্রথম বর্ষের শিক্ষার্থীদের প্রতিক্রিয়াটা জানার চেষ্টা করবো, যেহেতু তারা প্রথম বর্ষে এসেই আসলে রাকসু নির্বাচনে অংশ নিতে পারছে, ভোট দিতে পারছে। অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকর্মী রাশেদুল হক রুশো আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। দর্শক, বলে রাখি, সশস্ত্র বাহিনী বিভাগ এবং মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি MISTর যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত যে সেমিনার, সেই সেমিনারে কথা বলছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল হাফিজ। আমরা সরাসরি চলে আছি সেখানে। The Germans needed a justification for Holocaust, so Nazi propaganda machine blamed Jews for Germany's economic crisis. Jews were portrayed as enemies within Germany. This relentless disinformation created social acceptance of extermination of the Jews, and the entire German nation was mobilized. In the contemporary world, propaganda has not disappeared, it has simply evolved into memes, deepfakes, troll farms, algorithm-driven narratives, and echo chambers. You may recall that during and after the India-Pakistan war, the Six-Day War in May this year, each side claimed they shot down modern fighter aircraft of the adversary. Thousands of videos and narratives were shared depicting destroyed cantonments, airfields, installations, ammunition dumps, etc. Social media was full of misinformation and falsehoods about both sides. Also, we can see floodgates of falsehoods and fake news being propagated about our interim government, about our institution, our military, our politics, and also about our future, sometimes with a deliberate attempt to create confusion and anarchy.
দর্শক, আমরা একটা সেমিনারে ছিলাম এবং এই সেমিনারটা মূলত সশস্ত্র বাহিনী এবং MISTর যৌথ ব্যবস্থাপনা, এবং সেখানে অংশ নিয়েছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল হাফিজ, এবং তার বক্তব্য সহ আয়োজনের আরও বিস্তারিত থাকবে আমাদের পরবর্তী সংবাদ সংযোগগুলোতে। শিরোনামে বলছিলাম, জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আজ দ্বিতীয় দিনের মতো জবানবন্দি দেবেন রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এই বিচার কাজ চলছে। এর আগে মঙ্গলবার প্রথম দিন দীর্ঘ জবানবন্দি দেন মামুন। জুলাই আন্দোলন দমনে শেখ হাসিনা কিভাবে নির্দেশনা আর স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক করে তা বাস্তবায়নে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নামও উঠে আসে জবানবন্দিতে। চৌধুরী মামুন আরও জানান, রাজনৈতিক সিদ্ধান্তে আন্দোলন দমনে হেলিকপ্টার, ড্রোন আর মারণাস্ত্র ব্যবহার করা হয়েছিল। ওই সময় পুলিশ প্রধান হিসেবে দায় নিয়ে জাতির কাছে ক্ষমাও চান জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলার রাজসাক্ষী চৌধুরী মামুন। এছাড়া 2014 আর 2018 সালে নির্বাচনে পুলিশের ভূমিকা, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে র্যাবের কে দায়ী তা ট্রাইব্যুনালকে জানান তিনি। আর বিরোধী পক্ষকে দমনে সাবেক প্রধানমন্ত্রীর দপ্তরের কলকাঠি কে নাড়তেন সেটাও জানান তিনি। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে মনোনয়ন দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। সিনেটে পাস হলেও রাষ্ট্রদূত হিসেবে পিটার হাসের স্থলাভিষিক্ত হবেন ব্রেন্ট। অভিজ্ঞ এই কূটনীতিক এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কূটনৈতিক দায়িত্ব সামলাচ্ছেন। ব্রেন্ট ক্রিস্টেনসেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ক্যারিয়ার কূটনীতিক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। পিটার হাস গত বছর বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে বিদায়ের পর অবসরে যান। এরপর মার্কিন পররাষ্ট্র বিভাগ ট্রেসি অ্যান্ড জ্যাকবসনকে বাংলাদেশে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব দিয়েছিলেন। দেশের মধ্যে বাণিজ্য, নিরাপত্তা, মানবাধিকার এবং জলবায়ু পরিবর্তন ইস্যুতে চলমান আলোচনা ও সহযোগিতাকে এগিয়ে নিতে ব্রেন্টের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। হাওড় অঞ্চলের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সুনামগঞ্জে 4টি নো অ্যাম্বুলেন্স দেয়া হলেও একদিনের জন্য সেসব ব্যবহার হয়নি। অযত্ন আর অবহেলায় সবগুলো এখন বেহাল। এলাকাবাসীরা বলছেন, উপজেলাবাসী কেন এই উপকার পেল না সেটি খতিয়ে দেখা উচিত। তবে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, শুরুতে এই অ্যাম্বুলেন্সটির কোনো চালক ছিল না। এছাড়া ত্রুটি সারাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও কোনো সাড়া মেলেনি। শহীদ নূর আহমেদের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। সুনামগঞ্জের হাওর অঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে জামালগঞ্জ উপজেলায় 2018 সালে আনা হয় এই নো অ্যাম্বুলেন্স। দীর্ঘ সময় ঝোপের ভেতরে থেকে এটি এখন অকেজো। এলাকাবাসীর দাবি, নো অ্যাম্বুলেন্স থাকলেও স্থানীয়দের জন্য কখনোই তা ব্যবহার করা হয়নি। হদিস নেই গুরুত্বপূর্ণ সরঞ্জামাদির। অ্যাম্বুলেন্স আসছে তখন আমরা দেখছি না, বাড়িতে কোনো সময় দেখছিও না, শুনছিও না, আমরা জানিও না। হাওড় অঞ্চলে যে মানুষগুলো আছে তারা তো এই সুবিধাটা পাচ্ছে না। তারা দেখাইতেছে যে ট্রলার রাতে হলে এটাও চলে না। তারা কিছু লোকাল ট্রলার আছে, এগুলো তো দিনের বেলা চলে, রাতে এমার্জেন্সি রোগীর জন্য কোনো ব্যবস্থাই নাই। যে নো অ্যাম্বুলেন্সটা আছে, এটা যদি সঠিকভাবে চালু করে তাহলে আমাদের যে এই হাওড় পাড়ের লোকজন আছে, রুগী নিয়ে দ্রুত ডেলিভারি, রুগী নিয়ে দ্রুত হাসপাতালে পৌঁছাইতে পারে। এলাকার লোকজন জানান, কমিউনিটি বেসড হেলথ কেয়ার প্রকল্পের আওতায় 2013 থেকে 2018 সাল পর্যন্ত জেলায় 4টি নো অ্যাম্বুলেন্স কেনে স্বাস্থ্য বিভাগ। প্রতিটি নৌযানের দাম দেখানো হয় 30 থেকে 40 লাখ টাকা, যার উপকার পায়নি কেউ। এলাকার অবহেলিত মানুষ, গরিব মানুষ, আমাদের এলাকায় যদি এই নৌ ইঞ্জিনটি চলতো তাহলে আজকে আমাদের এই অসুবিধাটুকু হতো না। বিগত সরকার আমলে হাওড়ে 4 উপজেলায় 4টি নো অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে। সেই হিসেবে সাল্লো একটি নো অ্যাম্বুলেন্স আমরা দেখেছি, কিন্তু এটা অব্যবস্থাপনার কারণে এটা অনেকটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অ্যাম্বুলেন্সের ভেতরে 17 ধরনের সরঞ্জাম থাকার কথা থাকলেও প্রায় সবগুলোই খোয়া গেছে। সিভিল সার্জনের দাবি, অ্যাম্বুলেন্সগুলো শুরু থেকেই নষ্ট হয়ে আছে। একাধিকবার সংস্কারের জন্য স্বাস্থ্য অধিদপ্তরকে চিঠি দেওয়া হয়েছে। অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে সেগুলোর লাইফ টাইম বেশ কয়েকটা চলে গেছে ইতিমধ্যে। তারপরেও যদি বিশেষজ্ঞরা এই সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়াররা পরীক্ষা করে বলেন যে চালু করা যাবে, তাহলে চালক এবং ফুয়েল বরাদ্দ সাপেক্ষে আমরা চালুর উদ্যোগ নেব। হাওর অঞ্চলে শুকনো মৌসুমে চলতে হয় হেঁটে, আর বর্ষায় নৌকায়। জরুরি চিকিৎসার প্রয়োজনে তাদের নৌকায় করেই হাসপাতালে যেতে হয়। আব্দুল মামুন, 71। নাটোরের জনসেবা হাসপাতালের মালিক ডাক্তার AHM আমিনুল ইসলামের হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। ত্রিমুখী সম্পর্কের দ্বন্দ্বে খুন হয়েছেন চিকিৎসক, আর হত্যার দায়ে চিকিৎসকের ব্যক্তিগত সহকারী আসাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় বাদী হয়ে মামলা দায়ের করেছেন নিহতের স্ত্রী।
বুলবুল আহমেদের পাঠ্য তথ্য এবং ছবিতে প্রতিবেদন। সোমবার দুপুরে উদ্ধার হয় ডাক্তার AHM আমিরুল ইসলামের গলা কাটা মরদেহ নিজ মালিকানাধীন হাসপাতাল জনসভার 3য় তলার ঘুমানোর ঘর থেকে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মরদেহের ময়নাতদন্ত হয়। ঘটনার পরপরই পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য হাসপাতালের 3 সেবিকা সহ 5 জনকে আটক করে। পরে এক পর্যায়ে নাটোর শহর থেকে মূল অভিযুক্ত নিহত চিকিৎসকের ব্যক্তিগত সহকারী আসাদুল ইসলামকেও আটক করে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় জনসেবা হাসপাতাল পরিদর্শন শেষে নাটোরে প্রেস ব্রিফিং করেন নাটোরের পুলিশ সুপার। ব্রিফিংয়ে তিনি জানান, চিকিৎসক, তার ব্যক্তিগত সহকারী এবং এক সেবিকার মধ্যে ত্রিমুখী সম্পর্কের দ্বন্দ্বেই এই হত্যাকাণ্ড। মূলত এই একটা মেয়েকে কেন্দ্র করে একটা ত্রিমুখী একটা বিষয় মূলত আমাদের তদন্তে এখনো পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারছি। পুলিশের কাছে দেওয়া স্বীকারোক্তিতে গ্রেফতার আসাদ জানান, জনসেবা হাসপাতালের সেবিকার প্রেমে পড়েন ডাক্তার আমিরুল ইসলাম। এর আগে এই সেবিকা তার সঙ্গে সম্পর্কে ছিল। এটা জানতে পেরে আমিরুল নিজের শয়নকক্ষে তাকে ও সেই সেবিকাকে মারপিট করেন, তাকে চাকরিচ্যুত করেন। এতে ক্ষুব্ধ আসাদ বগুড়া থেকে একটি কালো বোরখা ও 2টি ধারালো ছুরি কিনে চিকিৎসকের শয়নকক্ষে গোপনে অবস্থান নিয়েছিলেন এবং সুযোগ বুঝে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে পুলিশের কাছে আসাদুল স্বীকার করেন। 26 তারিখ চাকরি চলে গেছিল আসাদের, 25 তারিখ তাকে মারধর করা হয়েছে ওই মেয়ে সহ। এই প্রেক্ষিতে তার ক্ষোভ ছিল এরকম, তার একটা প্রেমের একটা বিষয়, সেটা বাধাগ্রস্ত হওয়ার কারণে সে মূলত ওনাকে সে মনে করছে তার প্রেমের পথে বাধা, তার বিয়ের পথে বাধা। এই ক্ষোভ থেকে মূলত সেই হত্যাকাণ্ডের ঘটনাটা ঘটাইছে। সোমবার রাতে আমিরুলের স্ত্রী তাসমিন সুলতানা বাদী হয়ে নাটোর থানায় হত্যা মামলা দায়ের করেন। হাসান আহমেদ, 71। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 সাথে।